স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আসলে বেশিরভাগ হলো বিক্রিয়া, মৌলগুলোর ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্ম, এগুলো নিয়ে আলোচনা। তো তোমার একটু ধৈর্য সহকারে শুনতে হবে। হ্যালো, আচ্ছা। জি স্যার, আছি আমি। পেজটা দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার, দেখা যেতেছে। এটা হলো গ্রুপ 70 যে মৌলগুলো আছে, এগুলোকে আমরা হ্যালোজেন বলি। আহ এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তোমার এখানে এই মৌলগুলো এখানে দেয়া আছে। গ্রুপ 17 জি স্যার। কিভাবে আসলো? যে এদের প্রত্যেকের বাইরের শেলে কয়টি করে ইলেকট্রন আছে? 7টি করে। তো এটাকে 7টি করে। 7A ও বলি আমরা। রোমান অক্ষরে যে গ্রুপটা সেটা হলো 7A। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি তোমাকে। দেখো, এইটা হলো 17 গ্রুপ অথবা 7 এর A। জি স্যার। এগুলো হলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাসটিটিন। এদেরকে হ্যালোজেন কেন বলা হয়? সেটা হলো যে সামুদ্রিক যে লবণ আছে, আমরা চিনি, আমরা যে লবণ খাই সেটা হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। জি হ্যাঁ, স্যার। তাছাড়া আরো আছে সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, তারপরে হুম। ব্রোমাইড, এরকম ক্লোরাইড, এরকম বিভিন্ন রকমের লবণ আছে যেগুলো সমুদ্রে পাওয়া যায়। আর এগুলো সমুদ্রে পাওয়া যায় কারণ হলো এরা পানিতে দ্রবণীয়। তো ভূপৃষ্ঠের যে মাটি ভাঙাচোরা, তারপরে নদী, খাল, বিলের যে পানি গড়িয়ে গড়িয়ে কোথায় যায়? সমুদ্রে যায় না? এবং এই জি এই স্যার। প্রক্রিয়াটা তো আহ লক্ষ লক্ষ বৎসর, হাজার বৎসর যাবৎ চলছে। তাহলে ক্রমাগত জি স্যার। সমুদ্রের মধ্যে এই লবণগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, তাইলে এই যে হ্যালোজেন গুলো হলো সমুদ্রের যে সামুদ্রিক লবণ আছে তাদের উপাদান। আচ্ছা, লবণ সমুদ্র ছাড়া লবণের কিছু পাহাড়ও পাওয়া যায়, যেটা পাকিস্তানে আছে। এদেরকে বলা হয় রক সল্ট। মানে পাহাড়ের পাহাড়ের মধ্যেও লবণের খনি আছে। হ্যাঁ, আমরা যে বিট লবণ খাই ওইটা হলো জি স্যার। খনিজ লবণ। ওটা রক সল্ট। হ্যাঁ, রক সল্ট। তো এগুলো পিঙ্ক কালারের হয়, বিভিন্ন কালারের হয়, পিঙ্ক সল্টও বলে। তো স্যার, হ্যাঁ, বলো। আমরা যে সাধারণ লবণ খাই ওইটা রক সল্টের মধ্যে পার্থক্য কি? সাধারণ লবণটা হলো সমুদ্রের পানি থেকে সংগ্রহ করা হয়। সমুদ্রের পানি শুকিয়ে তারপরে পরিষ্কার করে ব্লিচ করে ওখান থেকে সংগ্রহ করা হয়। আর রক সল্টটা হলো, রক মানে কি? শিলা, তাই না? জি স্যার। পাহাড়ের মধ্যে জি যে স্যার। পাথর আছে, বিভিন্ন শিলাখণ্ড আছে, তার ফাঁকে ফাঁকে কি পাওয়া যায়? লবণ পাওয়া যায়। এবং পাকিস্তানে এরকম একটা লবণের পাহাড় আছে, কাশ্মীর অথবা ওইসব অঞ্চলে। তো এই জন্য এদেরকে রক সল্ট বলা হয়। রক সল্ট মানে হলো মানে শিলা, শিলার ফাঁকে ফাঁকে পাথর, যে লবণ পাওয়া যায়। থাকে আর কি, ওই লবণটা পাওয়া যায়। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, হ্যালোজেন কেন বলা হয় এটা আমি একটু এখানে বলেছি। দেখো, হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ উৎপাদনকারী। উৎপাদনকারী। গ্রিক হেলাস এবং শব্দ হেল শব্দের অর্থ হলো সল্ট, জেন মানে হলো লবণ। টু উৎপাদনকারী, ফর্ম। তাই হুম। না? জি অ্যাকচুয়ালি স্যার। হ্যালোজেন শব্দের অর্থ হলো সি সল্ট প্রডিউসার, সি সল্ট প্রডিউসার। আচ্ছা, এদের ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাসটিটিন। অ্যাসটিটিন খুব একটা আমাদের পড়ার মধ্যে নাই, এবং এটার যৌগ নিয়েও আমরা খুব একটা ব্যবহার করি না, কিন্তু স্যার, এখানে টেনিসিনটা কেন লেখা নেই এপাশে? হ্যাঁ, বুঝতে পারে নাই। এখানে টেনিসিনটা কেন লেখে নেই? এই যে অ্যাসিটিন এর ও পাশে। আচ্ছা, এগুলো হলো রেডিও অ্যাক্টিভ মৌল, বুঝতে পেরেছো? অস্থায়ী মৌল এগুলো, প্রকৃতিতে খুব পাওয়া যায় না, এটা ল্যাবরেটরিতে তৈরি করেছে মানুষ, বুঝতে পেরেছো? তো বাস্তবে ও তো মানে এটা, কৃত্রিম টাইপের। হ্যাঁ, কিছুটা কি কৃত্রিম? কৃত্রিম না, কিছুটাই না। এই এই কালার দিয়ে বোঝায় এটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে।
আমরা যদি ও পর্যায় সাপেক্ষে আচ্ছা। দেখি যে এইটা হুম, হলো অন্য মৌলকে রূপান্তর করে বিশেষভাবে এই মৌলটা তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছো? 117 নম্বর যে মৌলটা। জি স্যার আহ, বুঝেছি। তো আমি যদি একটা জিনিস তৈরি করি, এটা তো আর পাবলিকের সামনে হাজির করতে পারবো? খুব একটা করতে পারে না। নাই। তৈরি করে সে প্রমাণ করছে যে এই মৌলটার নাম এই এবং এর গঠন এইরকম, এটা হ্যালোজেন। বুঝতে পেরেছো? জি স্যার। অ্যাকচুয়ালি হ্যালোজেন বলতে বোঝায় এই আয়োডিন পর্যন্তই হ্যালোজেন বোঝায়। কি? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাসিটিন তো আর আয়োডিন। সমুদ্রের লবণে পাওয়া যায় না। সমুদ্রের লবণে অ্যাসিটিন না। পাওয়া যায়? পাওয়া যায় না। এই না কারণে স্যার। আমরা ওইটাকে আমরা হ্যালোজেন বলি না। বুঝতে পেরেছো? যদিও আমি এখানে অ্যাসিটিন লেখছি, অ্যাসিটিন কিন্তু হ্যালোজেন না। হ্যালোজেন মূলত হুম। মোট কয়টা? ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর ক্লোরিন, আয়োডিন। ব্রোমিন, আয়োডিন। এগুলিকে আমরা জি স্যার। একসঙ্গে এক্স দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা? এক্স। এক্স দ্বারা। আমরা যে যখন এই হ্যালোজেন গুলোকে আমরা যখন লিখবো, এরকম এক্স লিখবো আমরা। এক্স, এক্স মানে হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এক্স মানে আয়োডিন। হলো ফ্লোরিন। এই এই বাকি এগুলো বারবার না লিখে আমরা কি করব? একবার লিখবো। তাইলে এক্স যদি আমি লিখি, তাইলে আমার বুঝা কি কি বুঝবো বলো দেখি? ফ্লোরিন। ফ্লোরিন, ক্লোরিন, অনেক ব্রোমিন, জৈব আয়োডিন মানে যৌগের ক্ষেত্রে হ্যালোজেন মৌল ফ্লুরিনও সমূহ। বোঝা যায় না। জৈব যৌগের ক্ষেত্রে ফ্লুরিনটাকেও বাদ দেওয়া হয়। বুঝতে পেরেছো? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মেইনলি। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। আচ্ছা, এরা নিষ্ক্রিয় মৌল থেকে কত আগে বলো দেখি? নিষ্ক্রিয় মৌল থেকে এক নিষ্ক্রিয় আগে। মৌল থেকে এক আগে। হ্যাঁ, নিষ্ক্রিয় হ্যাঁ। মৌলগুলোর বা নোবেল গ্যাসগুলোর বাইরের সেল হলো S2P6। তাইলে এদের কি হবে? এদের হবে S2P5, ফাইভ। NH2P5। এদের যে কমন ইলেকট্রন বিন্যাস, দেখো হিলিয়াম হইলে S2 2s2 2p5 ফ্লুরিনের। জি তারপরে স্যার। ক্লোরিনের হলো নিয়নের থ্রি এস স্ট্রাকচারের টু থ্রি পরে পি ফাইভ এরপরে 4s2 4p5, 5s2 5p5, 6s2 6p5, তাই না? তাইলে জি স্যার। এদের যে বহিঃশক্তি স্তরের এই যুজ্যতা ইলেকট্রনটা হলো এইটা। 2 এখন আর 5। হ্যাঁ, এখানে আমরা যদি কমন ইলেকট্রন বিন্যাস লিখি, তাইলে সেটা হবে কি? NH2NP, NS2NP5, তাই না? NH2NP5। জি স্যার। তাহলে এখানে n এর মান কত হবে বলো দেখি? কত থেকে শুরু? ফ্লুরিনের ক্ষেত্রে n এর 2 মান 2 থেকে। থেকে শুরু না? জি স্যার, 2 আর থেকে তারপর 3, 4, 5। NSN এ গিয়ে n এর মান কত হবে? 7। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু হবে, জি স্যার। n ইজ ইকুয়াল টু হবে 2 থেকে, n ইজ ইকুয়াল টু হবে 2 থেকে 7 পর্যন্ত। 2 থেকে 7, 7 পর্যন্ত। তাই না? তো তাইলে আমরা জি স্যার। বুঝতে পারলাম এদের কমন ইলেকট্রন বিন্যাস হলো NH2NP5 এবং n এর মান হবে 2 থেকে 7। এবং এইটাকে আমরা বলি যুজ্যতা ইলেকট্রন। যুজ্যতা ইলেকট্রন বলতে আমরা কি বুঝি? যে একটা পরমাণুর বাইরের সেলে, যেমন ফ্লুরিনের আমরা যদি এটা নিউক্লিয়াস লিখি, তাহলে এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে কি থাকবে? এটা হলো 1 n এর মান, আর এটা হলো n এর মান 2। তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টা, আর দ্বিতীয় কক্ষপথে থাকবে 5টা আর 7টা, জি স্যার। তাই না? তো 7 আর 2 কত? 9 না? এই যে ফ্লুরিন। আবার ক্লোরিনের জি এখানে স্যার। দেখো প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, আর তৃতীয় কক্ষপথে থাকবে। এই ক্লোরিনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, তাইলে আমরা কি লিখবো? 2, 8, 2, 8 এবং 7, 2, 8, 7। অর্থাৎ 7। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন, 7টি। তাই না? জি স্যার। তো তাইলে এদের বাইরের শেল বলতে আমরা যুজ্যতা স্তর বলতে বুঝি আমরা বাইরের শেল, আউটার মোস্ট শেল। সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে 7টি করে, এবং সেটা হলো NS2NP5, অথবা ফ্লুরিনের বেলা 2s2 2p5, ক্লোরিনের বেলা 3s2 3p5, 3s to আর ব্রোমিনের 3p5। বেলা 4s2 4p5, 5।
এভাবে আমরা জি স্যার। যাব, তাই না? আচ্ছা, তারপরে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এদের অনেকই গ্যাস, ফ্লুরিন কক্ষ তাপমাত্রায় গ্যাস, ক্লোরিন অফ গ্যাস, কিন্তু ব্রোমিন হলো কক্ষ তাপমাত্রায় তরল, আর আয়োডিন হলো কক্ষ তাপমাত্রায় কঠিন। বুঝতে পেরেছো? অ্যাসিটিন আমাদের, এটা যেহেতু রেডিও অ্যাক্টিভ মৌল, অর্থাৎ এটা স্থায়ী মৌল না, অস্থায়ী, এই কারণে এটা নিয়ে আমরা পড়বো না, এটার যৌগ সম্পর্ক আমরা এখানে পড়বো না। আচ্ছা, আর আয়নীকরণ শক্তি দেখো, ফ্লুরিনের প্রথম আয়নীকরণ শক্তি হলো 1681, তারপরে ক্লোরিনের, ক্লোরিনেট হলো হ্যাঁ, একটু 1251, কমে যাচ্ছে, আবার কমে ব্রোমিনেটটা যাচ্ছে। তার 1153। কারণটা কি? পরমাণুর আকার যত বাড়বে আয়নীকরণ শক্তি তত আয়নীকরণ শক্তি কমবে তত কমবে। এবং সক্রিয়তা তত বেশি বাড়বে, কিন্তু বাস্তবে আমরা দেখব ফ্লুরিন হলো সবচেয়ে বেশি সক্রিয়, ফ্লুরিন হলো সবচেয়ে বেশি সক্রিয়। আচ্ছা, এখন সক্রিয়। বাইরের সেলে যদি 5টি 7টি ইলেকট্রন থাকে, অষ্টক পূর্ণ হইতে আর কয়টা ইলেকট্রনের বাকি? আর একটা। আর একটা। এই কারণে তাদের যোজনী, কমন যোজনী হবে 1, বা আর জারণ সংখ্যা হবে -1। দেখো, এইটার জারণ সংখ্যা হলো -1, এইটার জারণ -1। সংখ্যা -1, এইটার জারণ সংখ্যা -1। আহ মানে এরকম, সবগুলোতে -1 কমন। হ্যাঁ, কিন্তু আর +1 মানে কি? এর সাথে যদি অন্য মৌল যুক্ত হয় তখন সে ইলেকট্রন শেয়ার করে এবং বা দিকে বসে। কোন দিকে বসে? বা দিকে। বাদিকে। যেমন ক্লোরিন আর তোমার ফ্লুরিন মিলে তোমার যৌগ তৈরি হয়, ক্লোরিন হেক্সাফ্লোরাইড, আয়োডিন হেক্সাফ্লোরাইড, এরকম। অর্থাৎ এটা যদি বা দিকে বসে তখন এটা হয়ে যায় পজিটিভ, আর ফ্লুরিন ডান দিকে বসলে সেটা হয়ে যাবে নেগেটিভ। তাইলে একটা আয়োডিনের বাইরের সেলে 7টা ইলেকট্রন আছে, সেই ইচ্ছা করলে 7টার থেকে 4টাও শেয়ার করতে পারে, 3টা শেয়ার করতে পারে, একটা শেয়ার করতে পারে, এরকম 7টা পর্যন্ত সে শেয়ার করতে পারে। বুঝতে পেরেছো? এই কারণে তার যোজনী এক এক রকম হয়। বুঝতে পেরেছো? আর আরেকটা মজার ব্যাপার হলো, ফ্লুরিনের জি বাইরের স্যার। সেলে কোনো ডি অরবিটাল নাই। ফাঁকা ডি অরবিটাল আছে? নো স্যার, সবগুলোতে নাই। এস আর পি। কিন্তু ক্লোরিনের বাইরের সেলে ডি অরবিটাল আছে, তাহলে এইখান থেকে ইলেকট্রন ট্রান্সফার হয়ে ডিতে যেতে পারে না? জি স্যার। হ্যালো? জি স্যার। যাদের যাদের বাইরের সেলে ডি অরবিটাল আছে তাদের কি ভিতর থেকে ইলেকট্রন গুলো মানে ডি অরবিটালে প্রবেশ করতে পারে, তাই না? ক্লোরিনের যেমন বাইরের সেলে তোমার এই যে এখানে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন কিভাবে আছে দেখো। আমরা যদি পি অরবিটাল, কয়টা ইলেকট্রন আছে? 5টা। আর এস এর মধ্যে আছে কয়টা এদের? দুইটা। 2টা। তাহলে এস এ আছে 2টা, তারপরে পি হলো 3টা। এখানে দেখো 3টা হলে প্রথমে একটা একটা, তারপরে একটা, আর এইখানে আবার একটা বিপরীত স্পিনে, এইখানে আরেকটা বিপরীত স্পিনে। এখন যদি এইখানে ফাঁকা 5টা ডি অরবিটাল থাকে, এখানে ডি অরবিটাল যদি থাকে, যেমন ক্লোরিনে কয়টা ফাঁকা ডি অরবিটাল আছে? 1 2 3 4 5। তাইলে এইখান থেকে একটা ইলেকট্রন এখানে যেতে পারে না? তখন তার যোজনী কত হয়ে যাবে বলো দেখি? একের জায়গায় জি স্যার, তখন কি হয়ে যাবে? 3 হবে না? জি স্যার। আবার এখান থেকে যদি একটা ইলেকট্রন, এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে যায়, তাইলে এটার যোজনী হয়ে যাবে 5। আবার এখান থেকে যদি এখানে একটা ইলেকট্রন যায়, তাহলে এটার যোজনী হয়ে যাবে 7, তাই না? তাহলে এই কারণে জি যাদের ডি স্যার। অরবিটাল আছে তাদের যোজনী কি পরিবর্তনশীল, মানে পি অথবা এস অরবিটাল থেকে ইলেকট্রন যদি ডি অরবিটালে স্থানান্তরিত হয় তখন তার যোজনী বেড়ে যায়। এই কারণে এদের যোজনী জি 1 স্যার। থেকে -1 মানে সেই ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ হয়, কিন্তু আবার এই যে 7টা ইলেকট্রন আছে সেগুলি ডিতে স্থানান্তর করে তার যোজনী তৈরি করতে পারে। এই কারণে এদের যোজনী কি পরিবর্তনশীল যোজনী।
তারপরে দেখো তড়িৎ ঋণাত্মকতা, এর মধ্যে ফ্লুরিন হলো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তারপরে হলো ক্লোরিন, তারপরে এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে গেলে, অর্থাৎ এই এদের উপর থেকে নিচে গেলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তড়িৎ ঋণাত্মকতা জি কি স্যার, হয়, কমে যায়। কমে যায়। আরেকটা জিনিস দেখো, এই ফ্লুরিনের যে অ্যাসিড, এদের অ্যাসিড, ফ্লুরিনের অ্যাসিড হলো একটা খুব স্থায়ী অ্যাসিড, মানে এটা ভাঙে না, বুঝতে পেরেছো? কোনো অ্যাসিড ভেঙে স্যার। যত সহজে ভেঙে যায় সেটা তত বেশি সক্রিয়, বুঝতে পেরেছো? তো আমার এখানে জি যদি স্যার। হাইড্রোফ্লুরিক অ্যাসিড থাকে, যেমন দেখো এখানে যদি হাইড্রোফ্লুরিক অ্যাসিড এইচএফটা ভেঙে কি হবে বলো দেখি, এটা অ্যাসিড হলে এটা হাইড্রোজেন আয়ন দিবে, আর এটা ফ্লোরিন আয়ন। ফ্লোরাইড আয়ন দিবে, কি দিবে, আর প্লাস ফ্লোরাইড আয়ন দিবে, ফ্লোরাইড আয়ন। ক্লোরাইড। হ্যাঁ, ঠিক অ্যাসিড ক্লোরাইড। ভেঙে হলো হাইড্রোজেন আয়ন দিবে আর ক্লোরাইড আয়ন দিবে। কিন্তু এইটা খুব সহজে ভাঙে না, কেন বলো দেখি, এইচএফ যে বন্ধনটা এটা খুবই তীব্র বন্ধন। এই ফ্লুরিনের যে বাইরের সেলে যে এই ফ্লোরাইড আয়নের আকারটা কি, নিয়নের আকার না? জি স্যার। নিয়নের আকার, অর্থাৎ এটা খুবই স্থায়ী। এই কারণে এইচএফ বন্ধনটা খুবই স্ট্রং এবং এটা ভাঙে না এবং এটা সহজে হাইড্রোজেন আয়ন দেয় না। এই কারণে এইচএফ হলো খুব মৃদু অম্লীয়। তারপরে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড মোটামুটি অম্লীয়, তারপরে এগুলোর অম্লধর্মিতা আরো বেড়ে যায়, তাই না? আরেকটা জিনিস দেখো, এগুলিকে আমরা বলি অক্সি অ্যাসিড। এগুলিকে কি বলি, অক্সি অ্যাসিড। হ্যালোজেনের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেনে মিলে যে অ্যাসিড গুলো তৈরি হয় সেগুলো হলো অক্সি অ্যাসিড। দেখো ফ্লুরিনের কোনো অক্সি অ্যাসিড নাই। জি স্যার। কেন নাই বলো দেখি, এখানে যে ফ্লুরিনের যোজনী তো স্থির -1, তাই না? আর কি যোজনী বাড়তে পারবে? বাড়াতে না। বাড়িয়ে কি অক্সিজেনের সাথে যুক্ত হতে পারবে? পারবে না। কিন্তু না স্যার। ক্লোরিনের বাইরের শেলে কি আছে, ডি অরবিটাল আছে, তার যোজনী অনেকগুলো হতে পারে, তাই না? তাইলে সে কি করতে পারে, অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। তাইলে যাদের অনেকগুলো যোজনী আছে তারা হাইড্রোজেন এবং প্লাস অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করতে পারে। এই কারণে এদের এই যে এদের অক্সি অ্যাসিড গুলো তৈরি হয়। কিন্তু এইটার কোনো ফ্লুরিনের কোনো অক্সি অ্যাসিড নেই কেন, এই প্রশ্নটা হয় অনেক সময় বোর্ড পরীক্ষায়। এই প্রশ্নটা হতে পারে যে ফ্লুরিনের কেন অক্সি অ্যাসিড নেই। তার কারণ হলো ফ্লুরিনের মাত্র একটা যোজনী, তাই না? তো একটা যোজনী দিয়ে যদি সে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, আর কি যোজনী অবশিষ্ট থাকে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার? নো স্যার। তো এই কারণে এই এইচএফ তৈরি হওয়ার পরে তার সাথে আর অক্সিজেন যুক্ত হতে পারে না, পারে না। বুঝতে পেরেছো? কিন্তু জি আমি স্যার। ক্লোরিনের বেলায়, ক্লোরিনের যোজনী তো এক না, এক ছাড়াও 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। 7 তাহলে হতে পারে। ক্লোরিনের যোজনী 3 হলে সে একটা দ্বিযোজী দিয়ে একটা অক্সিজেনের সাথে যুক্ত হবে। আর তাইলে এখানে যেমন দেখো আমি লিখলাম HClO, আমি এখানে লিখলাম HClO, এটার বন্ধনটা কি হবে, HClO, এটার বন্ধনীটা কেমন হবে? এটা হলো H ড্যাশ, তারপরে Cl, তারপরে একটা অক্সিজেনের যোজনী কত, 2 না? জি স্যার। তাইলে এখানে ও, তাইলে দেখছো এখানে তার যোজনী 3, কিন্তু কার ফ্লুরিনের বেলায়, যোজনী এখানে 3 স্যার? হ্যাঁ কার যোজনী এখানে 3? ক্লোরিন দুইটা বন্ধনী দিয়ে একটা অক্সিজেনের যোজনী 2 না? হ্যাঁ। অক্সিজেনের যোজনী 2, তাহলে ক্লোরিনের এখানে যোজনী কত? 1। কেমনে এক? একটা অক্সিজেনের সাথে যুক্ত হইতে তার দ্বিযোজী লাগে, আবার হাইড্রোজেনের সাথে এখানে মোট বন্ধনী কয়টা, এখানে মোট বন্ধনী কয়টা, ক্লোরিনের চারপাশে কয়টা বন্ধনী, 3টা না? 3টা। জি স্যার। তাই না? জি স্যার।
একটা অক্সিজেনের যোজনী হলো -2। আচ্ছা আমি আবার লিখি এখানে, দেখো এখানে আমি লিখলাম ও, একটা অক্সিজেনের যোজনী হলো কত, -2, 2 ঠিক আছে। -2 আর একটা হাইড্রোজেনের যোজনী কত, একটা হাইড্রোজেনের যোজনী কত, +1। +1 তাইলে এখানে কত দিলে বসালে কি হবে, এখানে ক্লোরিনের জারণ মান হলো +1, কিন্তু বন্ধনের কথা যদি চিন্তা করি তাইলে সেটা হবে 3, তাই না? এখানে স্যার 3 ক্লোরিনের, কেন হবে? হ্যাঁ 3 কেন হবে ক্লোরিনের এই যে তোমার, বন্ধনের কথা চিন্তা করতে গেলে? হ্যাঁ অক্সিজেনের যোজনী তো 2, অক্সিজেনের সাথে যুক্ত হলে, আচ্ছা এখানে ক্লোরিন কয়টা ইলেকট্রন শেয়ার করবে অক্সিজেনের সাথে, 2টা না? জি স্যার, আর হাইড্রোজেনের সাথে শেয়ার করবে কয়টা, একটা। একটা। তাহলে মোট 3টা শেয়ার করলো না, হ্যাঁ, বুঝতে পারছি এবার। তাই না? আর জারণ মান হলো জি স্যার, এখানে +1, না +1 তো হবে না, -1 -1, তাই না? জি -1, স্যার, তাহলে +1 -1 0 হয়ে যায় না, এটা কি হয়েছে, জি স্যার। হবে? না, এখানে কত না দিলে স্যার। এটা 0 হবে, এখানে কি বসালে 0 হবে? আমি আবার লিখি বলি, যেমন দেখো এখানে আমি লিখলাম H, তারপরে ClO, তো একটা অক্সিজেনের যোজনী হলো কত, -2, বা -2 -2 কেন এটা আমি আগে বলছি, একটা হাইড্রোজেনের হলো +1, 1 তাহলে এখানে কি বসালে, +3 বসালে, কি বসালে 0 হবে বলো দেখি, এখানে কি বসালে? এখানে। আচ্ছা আমি সাপোজ এটা মনে করি x, তাই না? তাহলে এই জি পুরাটা স্যার, আমি 0 বানাবো, পুরাটা হলো 0, তাইলে কি হবে, 1 + x, 1 + x, তারপরে প্লাস -2 = 0। তাহলে কত দাঁড়ায়, এখানে x এর মান কত হবে, এখানে তো x এর মান স্যার -1 হবে। -2, মানে এই -2, পাশে মাইনাস 1 যদি হয় - 2 তাহলে -1, ওই হ্যাঁ পাশে 1 হয়ে যাবে না? হ্যাঁ, তাইলে এটা হবে +1, এটা এখানে জারণ মান হবে +1, বুঝতে 1 পেরেছো, x এর মান হবে +1। আচ্ছা, তো এইটা জারণ সংখ্যা আমরা পরে পড়বো। তারপরে যেমন দেখো তুমি এইখানে যদি হিসাব করো, এইখানে বন্ধন HClO2, এটা কি হবে, HClO2 এখানে ক্লোরিনের বন্ধনী কয়টা হবে? 3টা। না আমরা যদি মাহবুবা আসছে স্যার। হ্যাঁ, ও তো দেরি করে ফেলছে। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। একটু ইয়াটা মিউট করে রাখো। আহ, আচ্ছা এখানে দেখো জি স্যার। HClO2, ClO2 এটার স্ট্রাকচার কি হবে, এটা স্ট্রাকচার হবে, এখানে যদি আমি ক্লোরিন দেই, তো ক্লোরিনের সাথে তোমার অক্সিজেন কয়টা, 2টা, তাহলে একটা অক্সিজেন এখানে বসবে, আরেকটা অক্সিজেন এখানে বসবে, আর অক্সিজেনের একটা হাতে কি বসবে, হাইড্রোজেন। তাহলে এখানে ক্লোরিনের যোজনী কত, 3, ক্লোরিনের যোজনী হলো 3। 3 দেখো প্রত্যেকটা অক্সিজেনের যোজনী 2 হয়েছে না এখানে, জি এটার স্যার। 2 দিকে 2টা হাত, আবার এটার হলো একদিকে 2টা হাত। একদিকে 2টা হাত। হ্যাঁ, আবার এখানে তার জারণ মান কত হবে, জারণ মান -4 +1, এখানে হবে +3, এখানে হবে জারণ মান +3। +3 ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এইরকম জারণ মান কি হচ্ছে, ওদের চেঞ্জ হচ্ছে। আর এগুলো কেন অক্সি অ্যাসিড তৈরি করে, কারণ এদের বিভিন্ন জারণ মান হতে পারে, +1 হতে পারে, +3 হতে পারে, +5 হতে পারে, +7 হতে পারে, এই কারণে 7 এদের হতে অক্সি পারে। অ্যাসিড তৈরি হয়। কি বুঝতে পেরেছ?
আচ্ছা, অক্সি অ্যাসিড বলতে আমরা কি বুঝি? কোন একটা মৌল হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে মিলে যে অ্যাসিডটা তৈরি হয় সেটাকে আমরা বলি অক্সি অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিড কি একটা, বলো দেখি কার অক্সি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4 এটা কার অক্সি অ্যাসিড বলো? স্যার অক্সি অ্যাসিডের সংজ্ঞাটা আবার একটু বলবেন? কোন একটা মৌলের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে অ্যাসিডটা তৈরি হয় সেটাকে আমরা বলি অক্সি অ্যাসিড। সালফারের আরেকটা হাইড্রোসিড আছে সেটা হলো H2S। স্যার H2SO4 তার মানে সালফারের অক্সি অ্যাসিড। রাইট। আর এইটা হলো হাইড্রোসিড। যেমন ক্লোরিনের হাইড্রোসিড হলো HCl, ক্লোরিনের হাইড্রোসিড হলো HCl। আর অক্সি অ্যাসিড কি? HClO বা O2 বা O3, এই HClO, সরি এখানে Cl, জি স্যার। HClO3। আচ্ছা, এই অক্সি অ্যাসিডের নাম যেমন ক্লোরিন থেকে ইক বলবো, এটার নাম ক্লোরিক অ্যাসিড। আর এখানে আমরা হাইড্রো বলবো হাইড্রো ক্লোরিক অ্যাসিড, এটার নাম হলো হাইড্রো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এখানে আর হাইড্রো বলবো না, এটা তো বলবো সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডগুলোর নামকরণ আমরা পরে গিয়ে শিখবো কিভাবে অ্যাসিডগুলোর নামকরণ করতে হয়। তো আমরা শিখলাম এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ফ্লুরিনের কোনো অক্সি অ্যাসিড নাই, কিন্তু বাকিগুলোর অক্সি অ্যাসিড আছে কেন? কারণ হলো ফ্লুরিন পরমাণুর বহিঃশক্তি স্তরে কোনো ডি অরবিটাল নাই, যে কারণে তার যোজনী কি একাধিক হতে পারে না, মাত্র যোজনী হলো -1, তাই না? তো -1 হলে সে অক্সিজেনের সাথে তোমার এইরকম অক্সিজেন ডাইফ্লোরাইড তৈরি করে। অক্সিজেন কি তৈরি করে? ডাইফ্লোরাইড। ডাইফ্লোরাইড তৈরি করে। কিন্তু অক্সি অ্যাসিড তো না এটা। যেমন দেখো এখানে একটা ফ্লুরিন, অর্থাৎ এতে বোঝা যায় যে অক্সিজেনের চেয়ে সে বেশি ঋণাত্মক। বুঝতে পেরেছো? আর জি স্যার। এই বাকিগুলো কি অক্সিজেনের চেয়ে বেশি ঋণাত্মক? না, ওদের তড়িৎ ঋণাত্মকতা হলো কম। দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। অক্সিজেনের হলো 3.5 আর ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো 4, তাই না? 4। তো তাইলে এই জি স্যার। কারণে এই অক্সিজেন আর ফ্লুরিন যখন যুক্ত হবে তখন অক্সিজেন ইলেকট্রন দিবে, ফ্লুরিন ইলেকট্রন নিবে। বুঝতে পেরেছো? জি স্যার। তো এখানে তোমার হাইড্রোসিড তৈরি হবে না, আর অক্সি অ্যাসিড তৈরি হবে না। হাইড্রোজেন ফ্লুরিনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়ে যায় তাহলে তো তার দুজনই ফুলফিলড হয়ে গেল না? আর কি অক্সিজেনের মতো অক্সিজেনের সাথে যুক্ত হলে তার দুজনই, এই ফ্লুরিনের দুজনই একের বেশি হতে হবে না? জি স্যার। অতএব এটা সম্ভব নয় বলেই অক্সি অ্যাসিড থাকে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা যাই একটু। হ্যালোজেন গুলো নিয়ে এখানে বিভিন্ন পয়েন্টস আছে, তোমরা একটু একজনে আমাকে একটু পড়ে শোনাও। প্রকৃতিতে হ্যালোজেন সমূহকে বিভিন্ন হ্যালাইড লবণ যেমন ফ্লোরোস্পোর, ক্রায়োলাইট, রক সল্ট, সামুদ্রিক লবণ, সমুদ্রের পানিতে 2.5% হ্যালাইড লবণ, প্রধানত সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকে। সামুদ্রিক আগাছা শৈবালে আয়োডিন ও ব্রোমিন পাওয়া যায়। খনিতে প্রাপ্ত চিলি সল্টপিটার এর সাথে ভেজাল হিসাবে সামান্য পরিমাণে আয়োডিন পাওয়া যায়, মানে 0.2% আয়োডিন পাওয়া যায়। আচ্ছা, ফ্লোরিনের এই যে সোডিয়াম ব্যতিক্রমতা। নাইট্রাইট কে, সোডিয়াম নাইট্রেট কি বলা হয়? চিলি সালফিটার বা, চিলি সল্টপিটার। হ্যাঁ, স্যার এটা কি চিলি কেন বলা হয়? এটা হলো মানে দক্ষিণ আমেরিকার একটা জায়গা আছে চিলি, বুঝতে পেরেছো? ওখানের একটা ও সমুদ্রের উপত্যকায় এক ধরনের লবণ পাওয়া যায়। ওই লবণের মধ্যে কি থাকে? ওইটাকে নাইটারও বলে, বুঝতে পেরেছো? এর সাথে ভেজাল হিসাবে আয়োডিন থাকে।
আর এখানে এই চিলি বলতে মরিচ না, অবশ্য চিলি ওই দেশটা মরিচের মতো লম্বা, দক্ষিণ আমেরিকার, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছো? দেখছিলাম স্যার, অনেক সরু হ্যাঁ, একটা। তাইলে ওখানে খনিতে এটা পাওয়া যায় বলে ওটাকে চিলি সলপিটার বলে, বুঝতে পেরেছো? এটা মূলত হলো সোডিয়াম নাইট্রাইট, এবং এর সাথে জি স্যার, ভেজাল হিসেবে 2%, 0.2% কি পাওয়া যায়, আয়োডিন পাওয়া যায়, বুঝতে পেরেছো? আয়োডিন পাওয়া যায়। আর এই জি স্যার। ক্রায়োলাইট হলো অ্যালুমিনিয়ামের একটা আকরিক, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড দিয়ে তৈরি। ক্যালসিয়াম ফ্লোরাইডেও একটা ক্যালসিয়ামের আকরিক, এটাকে বলা হয় ফ্লোরোস্পার। 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 জি স্যার। আচ্ছা, ফ্লুরিনের ব্যতিক্রমতা, এইটা খুব একটা ইম্পর্টেন্ট। ফ্লুরিন কেন ব্যতিক্রম? ফ্লুরিন কি ব্যতিক্রম বলো দেখি। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, 1, 2 হলো এটার কোনো অক্সি অ্যাসিড নাই, অন্যগুলোর অক্সি অ্যাসিড থাকলো। তারপরে তার যুজনী জারণ মান সবসময় কি, যুজনী 1 এবং জারণ মান -1। -1। আচ্ছা, অক্সি স্যার একটা অ্যাসিড, প্রশ্ন করব। হ্যাঁ বলো। স্যার আমি তো প্রথম দিক দিয়ে ছিলাম না স্যার, আচ্ছা, একটু আমি অক্সি অ্যাসিড রেকর্ডটা তুমি দেখে স্যার নিও এটা একটু। একটু বুঝিয়ে দিতেন। আর তুমি একটা কাজ করো, ওইটা অলরেডি আমি পড়িয়েছি, হ্যালোজেন কি, গত ক্লাসে তুমি ছিলে। তারপরে তুমি, আমি তো রেকর্ডটা দিব, ওখানে তুমি আবার একটু কষ্ট করে বুঝে নিও। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ফ্লুরিনের ব্যতিক্রমতাটা কি একটু পরে শোনাও আমাকে, এটা এই পয়েন্টস গুলো। হ্যালোজেন সমূহের মধ্যে ফ্লোরিন অনেকটা ব্যতিক্রম, যেমন ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম হওয়া, হাইড্রোজেন ফ্লোরাইড দুর্বল অ্যাসিড হওয়া। স্যার HOF কি? হ্যাঁ, হাইড্রোফ্লুরিক অ্যাসিড বলবো আমরা। শোনো, হাইড্রোফ্লুরিক অ্যাসিড যখন ছাড়া। বলবো তখন হাইড্রোফ্লুরিক, যেমন ক্লোরিন যদি হয় তাহলে ওইটার নাম কি হবে, অ্যাসিড দিয়ে HCl হলে এটা কি করব, হাইড্রোক্লোরিক। হাইড্রোক্লোরিক। আর যদি ব্রোমিন হয়, হাইড্রোব্রোমিক। ব্রোমিন। হাইড্রোব্রোমিন। আচ্ছা, যদি অক্সিজেন থাকে তখন আবার এই হাইড্রো কথাটা বলতে হবে না। যদি এর সাথে অক্সিজেন থাকে তখন আর কি হাইড্রো কথাটা বলতে হবে না। যেমন HClO3, তাহলে ওইটার নাম কি হবে, HClO3। দেখো, হাইড্রোক্লোরিক অক্সাইড। HClO3, ClO3, এখানে হাইড্রো কথাটা বলবো না, হাইড্রো কথাটা আর বলবো না, এটার নাম হবে ক্লোরিক অ্যাসিড। এটার নাম কি হবে, ক্লোরিক অ্যাসিড। আচ্ছা। তো একটা জিনিস দেখো, কার্বন, যেমন দেখো H2CO3, এটার নাম কি হবে, H2CO3, তাহলে কার্বন থেকে কি অ্যাসিড হবে, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। কি বুঝতে পেরেছো? সালফার থেকে সালফিউরিক অ্যাসিড। তাইলে আমি যদি H2S লিখি তাহলে এটার নাম কি হবে, H2S, বলো। সালফিউরিক অ্যাসিড। না, অক্সিজেন নাই, অতএব হাইড্রোজেনের নাম বলতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, এটার নাম হবে হাইড্রো সালফিউরিক অ্যাসিড। হাইড্রোসালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, আমি HCl কি পড়বো, HCl, দেখো HCl, হাইড্রোক্লোরিক। হ্যাঁ, হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিয়ার? HBr, এটা কি পড়বো, হাইড্রোব্রোমিন। হাইড্রোব্রোমিক অ্যাসিড। আর HI, হাইড্রো আয়োডিক অ্যাসিড। হাইড্রো আয়োডিক অ্যাসিড। কি বুঝতে পেরেছো তোমরা স্যার এটা? হ্যাঁ, জি স্যার। স্যার H2CO3 মানে কার্বনিক অ্যাসিড স্যার, এই জিনিসটা স্যার আমরা কোকে বিভিন্ন ধরনের
মানে এরকম টাইপের খাবারে ব্যবহার করি না স্যার? কার্বনিক অ্যাসিড না, সোডিয়াম। আসসালামু আলাইকুম। শোনো, এই কার্বনিক অ্যাসিড হলো কার্বন ডাই অক্সাইডের পানি, জলীয় দ্রবণ। কার্বনিক অ্যাসিড মানে কি? জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এই ইজ ইকুয়াল টু হলো H2O। কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, ইজ ইকুয়াল টু হলো H2CO3, H2CO3, তাই না? তাইলে কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণকে আমরা বলি। তাইলে এই যে সোডা ওয়াটার আমরা বানাই, সোডিয়াম বাইকার্বনেট পানির সাথে মিশালে এবং বাহির থেকে যদি আমি অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড দেই ওই দ্রবণে, তখন এই কার্বনিক অ্যাসিড তৈরি হয়। বুঝতে পেরেছো? তাইলে আমরা যে সোডা ওয়াটার গুলো খাই, যে আমরা পেপসি, তারপরে কোক, বিভিন্ন জিনিস খাই, ওখানে হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড ভরা থাকে। বুঝতে পেরেছো? কার্বন ডাই অক্সাইড আর সোডিয়াম বাইকার্বনেট মিলে কি তৈরি হয়? কার্বনিক অ্যাসিড। তো এই জন্য মুখটা খুলে দিলে ওই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যেতে থাকে, আর ওইটা যখন আমরা খাই আমাদের ওই অ্যাসিডের কারণে আমাদের মুখে ঝাঁজ লাগে। বুঝতে পেরেছো? তাইলে আর এটা খাওয়ার কারণ কি? আমাদের পেটে যে তোমার খাদ্যবস্তু অ্যাসিড মাধ্যমে কি হয়, তাড়াতাড়ি হজম হয়। এই আর এটা খুব দুর্বল অ্যাসিড, এটা আমরা খেতে পারি। তো এটা তো আর কার্বনিক অ্যাসিড থাকে না। কার্বন ডাই অক্সাইড যদি চলে যায় তো এটা কি হয়ে যায়? সোডিয়াম বাইকার্বনেট হয়ে যায়। বুঝতে পেরেছো? ওইটা আবার ক্ষার, মৃদু ক্ষার। যাই হোক, এটা একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করে এবং এটা আমরা পানীয় হিসেবে ব্যবহার করি। ওই পানীয়গুলোর কমন নেম কি জানো? সোডা ওয়াটার। সোডা ওয়াটার, সোডা সোডিয়াম বাইকার্বনেট থাকে। ক্লিয়ার? জি স্যার। তো তোমরা এই ফ্লুরিনের ব্যতিক্রমতাটা একটু পড়ো। আজকে খুব বেশি পড়াবো না, আজকে টাইম শেষ হয়ে গেলে ছেড়ে দিব, আর খুব বেশি নাই। তো আমরা ফ্লুরিনের ব্যতিক্রমতা নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম। এই প্রশ্নটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, যে ক্লোরিন অপেক্ষা ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কম। আমরা জানি যে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে না কমে, ইলেকট্রন গ্রহণের প্রবণতা। তাহলে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তি তত বাড়বে। আমরা পরে এগুলো পড়বো। বেশি হবে। জি স্যার। হিসাব অনুযায়ী তোমার ফ্লুরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা ছিল, তারপরে ব্রোমিনের আরো কম হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে দেখা যায় যে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম। এবং এইটা কেন, এটা আমরা ব্যাখ্যা করব। এই যে দেখো, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি হলো -328 আর ক্লোরিনের হলো 349। তাহলে ইলেকট্রন আসক্তি কার বেশি? ফ্লুরিনের। আচ্ছা, এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করছি যে একটা পরমাণুতে যখন ইলেকট্রন ঢুকে তখন কি হয়? শক্তি বেরিয়ে যায়, মাইনাস চিহ্ন হয় না? আমার পরমাণু থেকে যদি শক্তি বের হয় তখন এটার চিহ্ন হয় মাইনাস, আর যদি শক্তির প্রয়োজন হয় তখন এটার চিহ্ন হয় প্লাস। বুঝতে পেরেছো? যেমন আয়নীকরণ বিভবের মান প্লাস হয়, ইলেকট্রন আসক্তির মান মাইনাস হয়। বুঝতে পেরেছো? তো তাইলে এইখানে আমরা দেখবো যে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম, কিন্তু হওয়ার কথা ছিল বেশি। কেন বেশি হওয়ার কথা ছিল? কারণ ফ্লুরিন পরমাণুর আকার হলো ছোট আর ক্লোরিন পরমাণুর আকার হলো অনেক বড়, তাই না? তাইলে এখন বাহির থেকে ইলেকট্রন আসলে এই নিউক্লিয়াসের কাছে চলে আসবে না। এটা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, মানে এখান থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম না? ইলেকট্রনটাকে টানে কে? পরমাণুর নিউক্লিয়াস। ইলেকট্রনটাকে নিজের দিকে টানে কে? পরমাণুর নিউক্লিয়াস। মনে করো অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রন আসতেছে,
সেটাকে টানবে কে? নিউক্লিয়াস না? জি স্যার। এখন যার পরমাণুর আকার ছোট সে বেশি জোরে টানবে না, ইলেকট্রনটা বেশি কাছে চলে আসবে, কাছে থাকে আগে থেকে। হ্যাঁ। কিন্তু তাইলে এই হিসাবে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল ক্লোরিনের চেয়ে, কিন্তু বাস্তবে আমরা দেখব যে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম, তাই না? এবং এইটা কেন কম, এটা একটা ব্যতিক্রম। তো এইটা তোমরা একটু পরে নিবে, একটু পরে শোনাবে আমাকে এটা। এই যে কারণটা আমি লিখছি, এই যে কারণটা একটু এখান থেকে পড়ো। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষায় কম হওয়ার কারণ হলো ফ্লোরিন অণু পরমাণুর আকার ক্লোরিন অপেক্ষায় অধিক মাত্রায় ক্ষুদ্র হওয়া এবং ফ্লোরিন পরমাণুর বহিঃস্তরে ইলেকট্রনের তলমাত্রিক ঘনত্ব উচ্চ হওয়ায়। আচ্ছা, তলমাত্রিক ঘনত্ব কি? তলমাত্রিক ঘনত্ব হলো একটা তলের উপরে ইলেকট্রন, তলের একক ক্ষেত্রফলের উপরে ইলেকট্রন কি পরিমাণে থাকে। আচ্ছা, আমি একটা ছোট বল নিলাম আর একটা বড় ফুটবল নিলাম, তাহলে কার তল বড়? ছোট বলের? ফুটবলের। হ্যাঁ স্যার ফুটবলের তল বড় হবে। ফুটবলের তল প্রত্যেকটার বাইরে সেলে যদি 7টা করে ইলেকট্রন থাকে, কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে? মনে করো ছোট বলে 7টা ইলেকট্রন আছে, আবার বড় বলেও 7টা ইলেকট্রন আছে বাইরে সেলে, বাইরের খোলকে। এখন কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি? ছোটটাতে ইলেকট্রনের। হ্যাঁ, তো ফ্লুরিন, হ্যাঁ শোনো, দেখো ফ্লুরিন পরমাণুর আকার হলো ছোট, তাই না? ফ্লুরিন পরমাণুর আকার হলো ছোট। এখানে কয়টা ইলেকট্রন আছে বাইরের সেলে? 7 ইলেকট্রন, তাই না? আবার ক্লোরিন পরমাণুর আকার হলো বড়, দেখো ক্লোরিন পরমাণুর আকার হলো অনেক বড়, এইখানেও 7টা ইলেকট্রন আছে। তাইলে কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি? ফ্লুরিনের মধ্যে ইলেকট্রনের তলমাত্রিক ঘনত্ব বলছি কেন? তলের উপরে ইলেকট্রনের ঘনত্ব, বুঝতে পেরেছো? তলের উপরে হ্যাঁ, ইলেকট্রনের ঘনত্ব ইজ ইকুয়াল টু কি? তলের ক্ষেত্রফল বাই কি? ইলেকট্রনের সংখ্যা, মানে চার্জ বাই আয়তন। ঘনত্ব ইজ ইকুয়াল টু কি? চার্জ বাই আয়তন। ক্লিয়ার? আচ্ছা, তো তাইলে এখন এইখান এই বাহির থেকে যদি একটা ইলেকট্রন আসে, এখানে ঘনত্ব বেশি বলে বিকর্ষণ বেশি হবে না? ইলেকট্রন হ্যাঁ। আর এইখানে বাহির থেকে যদি একটা ইলেকট্রন আসে, এখানে অনেক ফাঁকা জায়গা না, বিকর্ষণ কম হবে, বুঝতে পেরেছ? অর্থাৎ ইলেকট্রন যখন ভিতরে আসতে চায়, তখন ভিতরের ইলেকট্রন গুলো কি করে? বাইরের ইলেকট্রনকে বিকর্ষণ করে, তাই না? ক্লোরিনে বিকর্ষণের পরিমাণ কম, কিন্তু ফ্লুরিনে মাত্রাতিরিক্ত বিকর্ষণ হয়, ইলেকট্রন বিকর্ষণ হয়। এই কারণে তার তোমার ইলেকট্রন খুব সহজে আসতে পারে না, বুঝতে পেরেছ? জি স্যার। এই কারণে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কমে যায়। ক্লিয়ার? তোমরা এখানে এটা আমি পরের ইয়াতে একটু দেখাই, পরের স্লাইডটা একটু দেখো। এখানে আমি একটু পরে শোনাও তো এখানে এই পয়েন্টটা। এই যে দেখো এখানে কি হয়, দুটো পরমাণু যদি একসাথে আসে, তখন ইলেকট্রন কি হয়? বিকর্ষণ হয়, নিউক্লিয়াস বিকর্ষণ হয়, আর নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে কি হয়? আকর্ষণ হয়, তাই না? কারণ ভিতরে তো পজিটিভ চার্জের প্রোটন আছে। হ্যাঁ, তো তাইলে এখন যদি পরমাণু খুব ছোট হয়, তাইলে কি হবে? নিউক্লিয়াস দুইটা খুব কাছে কাছে চলে আসবে না? তাহলে বিকর্ষণ বেড়ে যাবে। স্যার ক্লাস কেটে গেলে তো আর জয়েন করব না, তাই না? না, আজকে ছেড়ে দিব। আচ্ছা, তো ঠিক আছে, একটু পরে শোনা তো আমাকে এই 3টা পয়েন্ট, একটু পরে শোনা একজন আমাকে। সেটা কি উপরের পয়েন্ট? হুম,
ফ্লোরিন পরমাণুর বহিঃস্তরে উচ্চ ঘনত্বের ইলেকট্রনের মেঘ আগত ইলেকট্রনকে ফ্লোরিন অপেক্ষা অধিক হারে বিকর্ষণ করে, যা প্রবেশে বাধা প্রদান করে। ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষায় কমে যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে জি, স্যার। আরেকটা জিনিস দেখো, হ্যালোজেনিক গুলোর মধ্যে ফ্লোরিন সবচেয়ে বেশি শক্তি। তোমাদের আজকেই আমি ক্লাস রেখে দিচ্ছি। তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।